ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ খোকন। আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। যে গ্রামারের যে অংশ কথা শুনলে অনেক শিক্ষার্থী ভয় পায়, আসলে এখানে ভয়ের কিছু নাই। আমি খুব সহজে তোমাদেরকে ন্যারেশনটা বুঝিয়ে দেব। ন্যারেশন মানে উক্তি। আর সাধারণত ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, মানে যেটা প্রত্যক্ষ বলি আমরা, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যেটাকে আমরা পরোক্ষ বলি। প্রিয় শিক্ষার্থী, ডিরেক্ট স্পিচের দুটো অংশ, একটা হচ্ছে রিপিটিং ভার্ব আর একটা হচ্ছে রিভার্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থী, রিপিটিং ভার্ব বলতে আমরা ওই অংশকে বুঝাই যে অংশে আমরা সাধারণত বলি যে অমুক তমুককে বললো, অর্থাৎ করিম সেড টু মি, অথবা করিম সেড টু রহিম, অথবা হি সেড টু মি। এই ধরনের প্রেসটাকে, অর্থাৎ এই ধরনের ক্লোজটাকে আমরা সাধারণত রিপিটিং ভার্ব বলি। এরপরে যে আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল, বা হি ওয়াজ গোয়িং টু স্কুল, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা রিপিটেড স্পিচ বলি। কেন? দেখেন, আই গো টু স্কুল এই কথাটা কে বলছে? করিমে বলছে। এটা হচ্ছে করিমের স্পিচ, অর্থাৎ করিম এই কথাটা রিপোর্ট করে গেছে, তাই জন্য এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। দেখো, এখানে অনেক ক্ষেত্রে অনেকভাবে বসতে পারে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, তারপর যাই এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে, বিভিন্ন সেন্টেন্স হতে পারে। রিপোর্টেড স্পিচে আমরা আমাদের যে সেন্টেন্সের 5 প্রকার, ওই 5 প্রকার যে কোনো একটা প্রকার হতে পারে। যেমন মাঝে মাঝে অ্যাসার্টিভ হয়, মাঝে মাঝে ইন্টারোগেটিভ হয়, বা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হিসেবে আসে। এখন দেখো, রিপোর্টেড স্পিচ উভয় দিকে কি পাই আমরা? ইনভার্টেড কমা পাই। দেখো, রিপোর্টেড স্পিচে উভয় দিকে আমরা কি দিই? ইনভার্টেড কমা দিই, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতর অংশটা হলে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটা হলে রিপোর্টিং ভার্ব। প্রিয় শিক্ষার্থী, ন্যারেশনকে সহজভাবে বোঝার জন্য বা সহজভাবে করার জন্য আমি একটা স্ট্রাকচার গঠন করেছি। স্ট্রাকচারটা সাধারণত ইনডিরেক্ট স্ট্রাকচার। এটা কোনো ডিরেক্ট স্ট্রাকচার না, এটা হচ্ছে ইনডিরেক্ট স্ট্রাকচার। দেখো, ইনডিরেক্টের শুরুতে আমরা কি বসাই? বক্তা বসাই, অর্থাৎ স্পিকার, যিনি বলেন। যেমন এখানে হি সেড টু মি, এখানে হি অথবা করিম সেড টু মি, এখানে করিম হয়েছে স্পিকার, অর্থাৎ করিম হয়েছে বক্তা। এরপর আছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বে এই রিপোর্টিং ভার্বটা বসবে সাধারণত টেন্স এবং সেন্টেন্স অনুযায়ী। যেমন প্রেজেন্ট টেন্স হলে, যদি ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের টেন্সে ইনডিরেক্টের রিপোর্টিং ভার্বের টেন্সে পরিবর্তন হয় না, তবে সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তনযোগ্য। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব নিয়ে আলোচনা করতে হবে। এরপর হচ্ছে শ্রোতা। শ্রোতা হচ্ছে যিনি শুনেন, লিসেনার, অর্থাৎ করিম সেড টু মি, এখানে করিম হচ্ছে স্পিকার মানে বক্তা, আর মি হচ্ছে লিসেনার মানে শ্রোতা। তাহলে মি হচ্ছে শ্রোতা। তাহলে বক্তা এবং শ্রোতা আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে, কিন্তু রিপোর্টিং ভার্ব প্রশ্নপত্রে দেওয়া থাকবে না। এখানে শুধু সেট থাকবে বা রিপ্লাই থাকবে, যেটা হোক, এখানে সেট থাকবে। আমরা সেন্টেন্স অনুযায়ী এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা কি পাবো? কনজাংশন। কনজাংশন হচ্ছে তাও সেন্টেন্স অনুযায়ী বসবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোন সেন্টেন্সে কি হয়, আমরা তা নিয়ে কিছুক্ষণ পর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এরপরে কি বসে? তাহলে কনজাংশনও পরিবর্তনযোগ্য, সেন্টেন্স অনুযায়ী কনজাংশনও পরিবর্তনযোগ্য। তাহলে কনজাংশনগুলো আমরা দেখতে হবে, শিখতে হবে, এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখে নেব ইনশাল্লাহ। এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বলতে এখানে কোন অংশের সাবজেক্টকে বোঝানো হয়েছে? রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের সাবজেক্টটা আমরা বসাবো। তো দেখো, এখানে কি আছে? আই গো টু স্কুল। আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুল মধ্যে সাবজেক্ট কোনটা? আই। তো আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, সেটা আমরা সাধারণত বক্তা অনুযায়ী পরিবর্তন করব, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে শ্রোতা অনুযায়ী পরিবর্তন করব। অর্থাৎ প্রথম ব্যক্তি হচ্ছে বক্তা মানে স্পিকার, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শ্রোতা মানে লিসেনার। তাহলে আমরা ফার্স্ট পার্সন স্পিকার অনুযায়ী পরিবর্তন করব, আর সেকেন্ড পার্সন শ্রোতা অনুযায়ী পরিবর্তন করব। তাহলে সাবজেক্টও পরিবর্তনযোগ্য কোন দৃষ্টিতে? পার্সনের দৃষ্টিতে। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব বলতে এখানে অক্সিলারি ভার্ব এবং প্লাস কি মেইন ভার্ব। তাহলে এখানে আমরা ভার্ব বলতে অক্সিলারি ভার্বকে বুঝি আর মেইন ভার্বকে বুঝি। ফার্স্টে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে ভার্ব বসাবো, এরপর আমরা মেইন ভার্ব বসাবো। তো আমরা সাধারণত জানি যে কোনো টেন্স পরিবর্তন হলে সেখানে ভার্বের পরিবর্তন হয়। তো ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি আগে অক্সিলারি ভার্ব পাই, তাহলে অক্সিলারি ভার্বটা পরিবর্তন করবো, তাহলে আর মেইন ভার্ব পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা মেইন ভার্বের টেন্সটা পরিবর্তন করব।
এরপর আমরা কি পাবো অবজেক্ট অবজেক্টের সাবজেক্টের মতো কিছু পরিবর্তন হবে পার্সনের পরিবর্তন হবে এর মাঝে মাঝে বিভিন্ন পসেসিভ থাকে আমরা পসেসিভ পরিবর্তন করতে হয় এরপর হচ্ছে এক্সটেনশন মনে রাখতে হবে এক্সটেনশন বেশিরভাগ ক্ষেত্রে এবং ভার্বও থাকে যেমন কাম থাকলে গো হয় দূরত্ববাচক শব্দ যেমন কাম থাকলে গো হয় তারপর যায় দিস ডে থাকলে ড্যাট ডে হয় তারপর যায় টুডে থাকলে ড্যাট ডে তারপর যায় স্টাডি থাকলে আর দ্য প্রিভিয়াস ডে আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে এই ধরনের দূরত্ববাচক শব্দগুলো বসে প্রিয় শিক্ষার্থী আমরা এটা পরবর্তী ক্লাসে আমরা এটা সুন্দর করে আলোচনা করব এবং আলোচনার মাঝে মাঝে আমরা সম্পূর্ণ রূপে বুঝিয়ে নেব তো প্রিয় শিক্ষার্থী তাহলে একটা ডিরেক্ট নারেশনকে আমরা যখন ইন্ডিকেট করব শুরুতে আমরা কি বসাবো স্পিকার মানে বক্তা এরপর রিপিটিং ভার্ব এরপর শ্রোতা মানে লিসেনার এরপর আমরা কনজাংশন বসাবো তাও সেন্টেন্স অনুযায়ী আর রিপিটিং ভার্ব বসাবো আমরা সেন্টেন্স অনুযায়ী এরপর আমরা কি লিখবো সাবজেক্ট লিখবো সেটা রিপোর্টের স্পেস থেকে লিখবো সেখানে পার্সন পরিবর্তন হবে এরপর ভার্ব বসাবো ভার্বের শুরুতে আমরা অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এই দুটার মধ্যে আমরা শুরুতে অক্সিলারি ভার্বের টেন্স পরিবর্তন করবো যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা মেইন ভার্বের টেন্স পরিবর্তন করবো আর টেন্স কীভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এরপর আমরা অবজেক্ট বসাবো অবজেক্টও পার্সন পরিবর্তন হবে এরপর এক্সটেনশনে সাধারণত বিভিন্ন শব্দ থাকে সেখানে দূরত্ববাচক শব্দগুলো থাকে অর্থাৎ নিকটবর্তী শব্দকে আমরা দূরত্ববাচক শব্দ হিসেবে পরিবর্তন করে বসাবো এরপরে মানে অর্থাৎ বুঝতে হবে যে একটা ডিরেক্ট নারেশনকে ইন্ডিকেট করতে হলে এর গঠনের বাহিরে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই তবে সেক্ষেত্রে মাঝে মাঝে যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না অক্সিলারি ভার্ব থাকে না সেটা হচ্ছে না থাকলে নাই শ্রোতা মানে লিসেনার না থাকলে নাই তবে বক্তা রিপিটিং ভার্ব আর কনজাংশন এটা থাকবে সাবজেক্টও ওই যে সেন্টেন্স অনুযায়ী বসতে পারে নাও বসতে পারে এরপর ভার্ব তো থাকবেই কারণ ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ ভার্ব না থাকলে সেন্টেন্স কিভাবে হয় সেটা তুমি বুঝতে পারা যায় এরপর আছে দেখো আমি এখানে 1 2 3 4 5টা টপিকস লিখছি সেক্ষেত্রে একটা হচ্ছে রিপিটিং ভার্ব আমরা রিপিটিং ভার্ব নিয়ে আলোচনা করব এদের যখন রিপিটিং ভার্ব আমরা রিপিটিং ভার্ব নিয়ে আলোচনা করবো সেটা কি অনুযায়ী পরিবর্তনযোগ্য সেন্টেন্স অনুযায়ী পরিবর্তনযোগ্য এরপর আমরা কনজাংশন নিয়ে আলোচনা করবো কনজাংশন রিপিটিং ভার্ব এরপর হচ্ছে কনজাংশন কি অনুযায়ী পরিবর্তনযোগ্য সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন কোন সেন্টেন্সে কনজাংশন কি হবে তা আমরা সেন্টেন্স অনুযায়ী বসাবো এরপর হচ্ছে পার্সন পরিবর্তন দ্বারা এখানে সাবজেক্ট এবং অবজেক্ট আছে মাঝে মাঝে আবার পসেসিভও থাকে এগুলো আমরা পার্সনের পরিবর্তন এগুলো যেন আমরা সহজে পরিবর্তন করতে পারি তার আগে আমরা পার্সন পরিবর্তনগুলো শিখতে হবে এরপরে টেন্স কোথায় পরিবর্তন হবে ভার্ব পরিবর্তন হবে তো সেটা শুধু ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল সেন্টেন্সে টেন্স পরিবর্তন হবে আমরা টেন্স পরিবর্তন শিখবো এরপর দূরত্ববাচক ওয়ার্ড ওই যে বলছি কাম থাকলে গো তারপর যায় ড্যাট ডে থাকলে টুডে থাকলে ড্যাট ডে তারপর যায় স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে আর নেক্সট ডে থাকলে টুমরো থাকলে দ্য নেক্সট ডে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দূরত্ববাচক শব্দগুলো বসে আমরা সেগুলো শিখবো ইনশাল্লাহ।